তুর্য হাসলো, গাড়ির সিটের সাথে গা এলিয়ে দিয়ে বলল, বউয়ের সাথে লুকোচুরি খেলতে ভালো লাগছে আরস। বউটার বিভ্রান্তিকর মুখশ্রী হৃদয়ে প্রশান্তি দিচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ, বিড়বিড়িয়ে বলল, এই প্রশান্তি না আবার অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আরুষের নিচু স্বরে বলা কথাগুলো তুর্যের কর্ণে ঠিকঠাকভাবে পৌঁছলো না। ভ্রু উঁচিয়ে সে শুধালো, কিছু বললি? আরুষ এড়িয়ে যেতে চাইলো তুর্যকে। এই কথাগুলো শুনলে আবার কি না কি বলবে হাত পাগল লোকটা, কোনো বিশ্বাস তো নেই। আরুষ কণ্ঠস্বর স্বাভাবিক রেখেই বলল, তেমন কিছু না স্যার। বিকালের তেজহীন সূর্য দুপুরের ন্যায় আর প্রচণ্ড গরম এবং তেজ ছাড়াচ্ছে না সে। আবহাওয়া বেশ সদয় আজ। মৃদু শীতল বাতাস বইছে চারপাশে। আবহাওয়ার এমন অনুকূল রূপ দেখে হৃদি এসে জুটেছে পৃথাদের বাড়িতে। উদ্দেশ্য পৃথাকে নিয়ে বাইরে বেরোবে, কিছু কেনাকাটা করার আছে তার। প্রথমে পৃথা রাজি না হলেও হৃদির জোড়াজুড়িতে না করতে পারল না। দুই বান্ধবী একদম সেজেগুজে কক্ষ থেকে বেরিয়ে এলো। এখন শপিংয়ে যাবে, তারপর একটু ঘুরবে, শেষে পরন্ত বিকালে গোধূলি লগ্নকে সাক্ষী রেখে ফুচকা খেয়ে বাড়িতে ফিরবে। তবে তাদের এই এত পরিকল্পনা টিকলো না খুব বেশিক্ষণ। বসার ঘরে আসতেই পরিকল্পনার ভাটা লাগিয়ে দিল পিয়াস। ছেলেটা বসেছিল বসার কক্ষে সোফাতেই। দুই বান্ধবীকে এত সেজে গুজে বেরোতে দেখে ভ্রুযুগল কুঁচকে এলো পিয়াসের। থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিস? হৃদি আর পৃথা থমকে দাঁড়ালো সাথে সাথেই। হৃদি মেয়েটা জড়সড় হয়ে দাঁড়ালো পৃথার পাশেই। এমনি ভাই বাবারা যতই ভালোবাসা দিক না কেন, সামনে সময়ে শাসন করতে পিছপা হয় না তারা। তাছাড়া তার এক একটা ভাইয়ের যে শরীর ভর্তি ক্রোধ। পৃথা আমতা আমতা শুরু করলো, ভেঙে ভেঙে বলল, এই বাইরে যাচ্ছিলাম একটু, হৃদের কিছু কেনাকাটা করার আছে তো তাই। পিয়াস আর চোখে তাকালো অতি ভীত হৃদির পানে। মেয়েটা তাকে অজানা কারণে ভয় পায় সর্বদা। কখনো এই মেয়ের উপরে নিজের কোনো ক্রোধ প্রকাশ করছে বা ক্রোধে দুই চারটা থাপ্পড় মেরেছে তাও তো নয়। তারপরও এমন যেন মেয়েটা তার সম্মুখে আসলেই গুটিয়ে যায়। অন্যদের বেলায় তো বেশ প্রাণোচ্ছল চঞ্চল থাকে, তাহলে তার দোষটা কি? তাকে কেন ভয় পাবে? তপ্ত নিঃশ্বাস ফেলল পিয়াস, বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, চল আমিও যাবো তোদের সাথে। পিয়াসের সাথে যাওয়ার কথা শুনে যেন আঁতকে উঠল দুই রমণী। হৃদি খামছে ধরল পৃথার হাত। তাদের সাথে পিয়াস যাওয়া মানে সকল পরিকল্পনার জল ঢালা। পিয়াস তাদের বাসা থেকে সোজা শপিং মলে নিয়ে যাবে, সেখান থেকে আবার খেয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসবে। কোথাও ঘোরাঘুরি হবে না, আর ফুচকা খাওয়া তো হবেই না। পৃথা জিভা দ্বারা নিজের দুই অস্ত্র ভিজিয়ে নিল, অতঃপর বলল, তোকে যেতে হবে না ভাইয়া, আমরা দুই বান্ধবী তো আছি, যাবো আর চলে আসবো। পিয়াস এক পলক তাকালো বোনের পানে, অতঃপর হৃদির পানে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলল, এই জন্য তো আমাকে আরো বেশি করে যেতে হবে। এক গদ্দপের সাথে যাচ্ছে আরেক গদ্দপ। পৃথা হৃদি অপমানিত বোধ করলো বেশ। তবে পিয়াসের মুখের ওপর তো আর কিছু বলার সাহস হলো না তাদের। অগত্যা পিয়াসের সাথে শপিংয়ে যাওয়ার জন্য উদ্যত হলো দুই নারী। একটু বাদেই কাছাকাছি একটা ছোটোখাটো শপিং মলে এসে পৌঁছালো পিয়াস, হৃদি এবং পৃথা। তারা শপিং মলে ঢুকতেই সেখানে এসে পৌঁছালো তুর্য এবং আরুষ। পৃথার ওপর সর্বদাই নজর রাখার দায়িত্ব ছিল আরুষের। সেই দায়িত্ব পালনে নিয়োজিত অবস্থায় আরুষ যখন দেখলো পৃথা বাড়ি থেকে বের হচ্ছে, চট জলদি সে খবরটা পৌঁছে দিল তুর্যের কানে। তুর্যও দেরি করেনি, কোনো রকমে তৈরি হয়ে পিছু নিয়েছে বউয়ের। ফলস্বরূপ এখন সে শপিং মলে ঢুকে পিয়াসকে বউয়ের সাথে দেখেই মেজাজটা চটে গেল ছেলেটার। কোথায় বউ একা আসবে, তার পিছু পিছু একটু ঘুরঘুর করবে, কিশোরী বয়সের ন্যায় নিজের বউ নামক মেয়েটাকে বিরক্ত করবে তা না, কাবাবের মতো হাড্ডি হতে আরেকজন এসে হাজির। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে আরুষকে বলল, এই আলবদরটা এখানে আমার বউয়ের সাথে কি করছে? আরুষ শুনলো তুর্যের প্রশ্ন, তবে প্রত্যুত্তরে বলল না কিছুই। আসলে এই আলবদর কেন এসেছে তা তো সেও জানে না। হয়তো বোনকে একা ছাড়তে চায়নি, তাই এসেছে। তুর্য আড়াল থেকে বেশ কিছুটা সময় নিয়ে ঘোরাঘুরি করলো বউয়ের কাছে যাওয়ার জন্য, কিন্তু সে সুযোগ আর এলো না। পিয়াসটা যেন আঠার মতো লেগে আছে মেয়েটার সাথে। তুর্যের মেজাজ বিগড়ালো আরো। আজ শুধুমাত্র বউটার মনের মধ্যে তাকে নিয়ে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে চায় না বৃথায়। পৃথার বাপ ভাইয়ের সাথে ঝামেলা করছে না, নয়তো দেখিয়ে দিত তুর্য কি জিনিস। এমনি বউয়ের হৃদয়ে তার জন্য নেতিবাচক চিন্তাভাবনার তো শেষ নেই।
তুর্যের ভাবনার মধ্যেই পৃথারা এগিয়ে গেল বিল পরিশোধ করতে। আজকের মতো কেনাকাটা শেষ তাদের। বিল পরিশোধ করার সময় শপিং মলের একজন মহিলা কর্মচারী তড়িঘড়ি করে দৌড়ে এলো একটা প্যাকেট হাতে। জন বলে পিয়াস, পৃথা, হৃদি তিনজন থাকলেও কর্মচারী নারীটি প্যাকেটটা এগিয়ে দিল পৃথার পানে। হাসি মুখে বলল, ম্যাম, এটা আপনার। পৃথা অবাক হলো। প্যাকেটটা হাতে নিয়ে ভেতরে দেখলো একটা বেশ সুন্দর শাড়ি, কালো নরম জর্জেটের উপর সোনালি কারুকাজ খচিত। সুন্দরের সাথে শাড়িটার দামিও মনে হচ্ছে, তবে এমন কোনো শাড়ি পৃথা তো নেয়নি বা নেওয়ার ইচ্ছেও প্রকাশ করেনি। পৃথা অবাক কণ্ঠেই বলল, আমার মানে আমি তো এই শাড়িটা কিনিনি। অল্প বয়সী নারীটা একগাল হাসলো, অত্যন্ত নম্র কণ্ঠে বলল, এটা আপনি কিনেননি ম্যাম, এটা আমাদের তরফ থেকে আপনার জন্য উপহার। কয়দিন আগে বসন্ত গেল তো, সেই উপলক্ষেই আমাদের এখানে একটা অফার চলছে। 3000 টাকার উপরে কেউ শপিং করলে তাকে একটা শাড়ি গিফট করা হবে। সেই শাড়িটাই আপনি পেয়েছেন। মহিলা কর্মচারীর এহেন যুক্তিতে ভ্রু কুঁচকে এলো পিয়াসের। পিয়াস পৃথার হাত থেকে শাড়িটা নিজের হাতে নিল। সে উল্টে পাল্টে দেখে বলল, কিন্তু শাড়িটা তো দেখে মনে হচ্ছে 3000-এর থেকে অধিক দাম হবে। মেয়েটি আমতা আমতা করলো, কিছুটা ইতস্তত ভঙ্গিতেই বলল, আমি কি জানি, শপিং মল কর্তৃপক্ষের সিদ্ধান্ত এটা। পিয়াস, পৃথা এবং হৃদি বোধহয় বিশ্বাস করলো মেয়েটার কথা। হৃদির মন খারাপ হলো। সে বলল, তাহলে আমারটা কোথায়? ম্যাম, আপনারা দুজন সম্ভবত মিলেমিশে 3000 টাকা শপিং করেছেন, তাই শাড়ি একটাই পাবেন। হৃদি আর কিছুই বলল না। যদিও শাড়িটা তার পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু পৃথার হাতেই প্রথম উঠেছে এবং তার বলে সম্বোধন করা হচ্ছে, তাই সে চুপ রইল। তাছাড়া পিয়াসের সামনে এই শাড়ি নিয়ে ঝগড়া করার সাহসও তার নেই, নয়তো বান্ধবীর সাথে এক ঝটর ঝগড়া লাগিয়ে হলেও শাড়িটা নিত সে। পিয়াস তাকালো হৃদির মলিন মুখশ্রীর পানে। শাড়ি দেওয়া ওই নারী কর্মীকেই বলল, হবু এমন আরেকটা শাড়ি দিন আমাদের। জি স্যার। ওষ্ঠ নাড়িয়ে কথাটা একবার আওড়িয়েই নারী কর্মচারীর চটজলদি হুবহু একই রকম একটা শাড়ি এনে বাড়িয়ে দিল তাদের পানে। পিয়াস তাকালো হৃদির দিকে, আদেশের সুরে বলল, শাড়িটা নাও। হৃদি নিল না শাড়িটা, আমতা আমতা করে বলল, আমার লাগবে না। পিয়াস সাথে সাথে ধমকে উঠল হৃদিকে, গম্ভীর কণ্ঠে বলল, তোমার কাছে জিজ্ঞেস করেছি আমি, নিতে বলছি না। হৃদি আর না করার সাহসই পেল না। এমনিও শাড়িটা যে নিজেই চাইছিল ভীষণভাবে, শুধুমাত্র ভদ্রতার খাতিরে না না করছিল। যাক, এই লোক ধমকটা তো কোনো কাজে এলো তার। অত্যন্ত ধমকের বদলতে একটা সুন্দর শাড়ি পেয়েছে সে। রাত ফিরেছে কিছুটা, চারিদিক যদিও এখনো নীরব হয়ে ওঠেনি, তবে অন্ধকার গ্রাস করেছে বেশ ভালোভাবেই। আকাশটাও বেশ মেঘলা। বিকালে অল্প বিস্তর শীতল হাওয়ার উপস্থিতি পাওয়া গেলেও এখন টিপটিপ বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। আবহাওয়া খারাপ থাকায় শেখদার বাড়ির সবাই আজ তাড়াতাড়ি নিজেদের রাতের খাবারটুকুর পাট চুকিয়ে যার যার কক্ষে দাঁড় দিয়েছে। পৃথার কক্ষে প্রবেশ করে বিছানার উপর রাখা বিশাল শপিং মল থেকে পাওয়া শাড়িটা হাতে তুলে নিল। দুই পা ফেলে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। শাড়িটা গায়ে ফেলে দেখতে লাগলো কেমন লাগছে তার গায়ে। শাড়িটা ভারী পছন্দ হয়েছে মেয়েটার। ভাগ্যিস আজ শপিং মলে গিয়েছিল সে, নয়তো কত সুন্দর একটা শাড়ি মিস করতো। পৃথার শাড়িটা নিয়ে ব্যস্ততার মধ্যেই বিছানার ওপর ফেলে রাখা তার মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তুলে। মেয়েটা বিরক্ত হলো, কে আবার এই সময় কল করেছে। পৃথা একরাশ বিরক্তি নিয়ে এগিয়ে এলো বিছানার পানে। মোবাইলের স্ক্রিনে জলজল করছে অপরিচিত নাম্বার। একবার রিসিভ করবে না ভেবেও কলটা রিসিভ করলো সে। যদি কেউ কোনো প্রয়োজনে কল করে থাকে তখন, তবে কল ধরে মেয়েটা নিজের ভিতরকার বিরক্তিভাব প্রকাশ করলো না, বরং নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো এক পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর। সালামের জবাব দিয়ে সে বলল, ওয়ালাইকুম সালাম। আমি কে তা জানার আগে বলো, তোমাকে এই বয়সে মোবাইল কে দিয়েছে? পৃথার কপাল কুঁচকে এলো। কে এলো এই মাঝরাতে কল করে জবাবদিহিতা চাইছে? আর পৃথাই বা কেন অপরিচিত কাউকে কৈফিয়ত দিবে? পৃথা চরম বিরক্তি নিয়ে বলল, কে আপনি বলুন তো? আর এত রাতে কল করে এসব কি প্রশ্ন?
আগে বলো, তোমাকে এই বয়সে মোবাইল কে দিয়েছে? পৃথা চোখ মুখ খিচে বলল, বাবা দিয়েছে। হ্যাঁ, তা তো দিবেই। তোমার রাজাকার বাপটা আমার কপাল পুরার জন্য উঠে পড়ে লেগেছে দেখছি। কে এই রাজাকার? এইটুকু শুনেই পৃথা বুঝে গেল কে হতে পারে এই লোক। দাঁতে দাঁত চাপলো পৃথা, কটমট করে বলল, এই ব্রিটিশ লোক, আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? তুর্য যেন মজা পেল পৃথার কথায়, রসিয়ে রসিয়ে বলল, আকাশে বাতাসে আমার মনে। পৃথা তেতে গেল। এই আট পাগল লোক তো হাত ধুয়েই তার পেছনে পড়ে গেছে, চাইছেটা কি এ? পৃথা ঝাঁঝালো কণ্ঠের প্রশ্ন করল। অসভ্য লোক, আমাকে এত রাতে কল করেছেন কেন? পৃথা হাসলো, দাঁত দিয়ে নিজের ওষ্ঠে কামড়ে বলল, প্রেম করতে করবে আমার সাথে প্রেম? পৃথা মুখ বাঁকালো, ভেংচি কেটে বলল, আপনার মতো ব্রিটিশ আর আতপাকল লোকের সাথে প্রেম করার থেকে কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে কতক্ষণ টানাটানি করব, তাও ভালো। তুর্য ভ্রু কুচকালো, বেশ দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু প্রেম তো তোমার আমার সাথেই করতে হবে। আমি ছাড়া তোমার কোনো গতি নেই। পৃথা জ্বলে উঠল, গর্জনা কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না ব্রিটিশ পুরুষ। রাত বিরতে একটা মেয়েকে কল করে এমন নির্লজ্জ মার্কা কথা বলতে লজ্জা করছে না আপনার? আপনাকে আমি ব্রিটিশ আতপাকল লোক ভেবেছিলাম, এখন দেখছি চরম অসভ্য বটে। আমি তোমার ভাবনার চেয়েও অধিক অসভ্য, মুরগির বাচ্চা। ধীরে ধীরে টের পাবে। পৃথা ভেংচি কাটলো, তার ছেলের স্বরে বলল, আপনার সাথে আর কথা হলে তো টের পাবো, আপনার সাথে তো আমার আর কথাই হবে না। তুর্য নিঃশব্দে হাসলো, ছোট্ট করে একটা শ্বাস ফেলে বলল, আমাদের আবার দেখা হবে, কথা হবে। এই বিলাসিতার আকাশের নিচে ছোট্ট একটা ভালোবাসাময় করে সুখময় সংসার হবে। তুর্যের বলা প্রতিটি কথা মন দিয়ে শুনল পৃথা। হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি কড়া নাড়ানোর সাথে সাথেই হৃদস্পন্দন গাঢ় হয়ে উঠতে শুরু করেছে ধীরে ধীরে। তবে পরক্ষণেই বিভ্রান্ত হয়ে পড়ল মেয়েটা। এই পুরুষ কেন এত রাতে তাকে কল করে এইসব প্রেমময় বাক্য আওড়াচ্ছে? এ পুরুষ এখনও তার নিকট অপরিচিত মানবের কাতারেই পড়ে। দুজন দুজনের সম্পর্কে তেমন কিছুই জানা হয়ে ওঠেনি এখনও। খুব বেশি দিন হয়নি তাদের দেখা হয়েছে। তারপর থেকে একে অপরের শত্রুতাকেই বরণ করে নিয়েছিল দুজন। হঠাৎ কি হলো? মাত্র 3-4টা দিন ধরে পরিবর্তন এলো এই পুরুষের ব্যবহারে। খুব করে ভালো ব্যবহার করছে পৃথার সাথে, আবার সময়ে অসময়ে প্রেমময় বাক্যবাণে কাবু করার চেষ্টা চালাচ্ছে মেয়েটাকে। তাছাড়া একটু আগে কি বলল? কথাগুলোর শেষ লাইনে বেশ দৃঢ়তার সাথেই তো তুর্য নামক পুরুষটি তাকে জানিয়ে দিল, ভালোবাসাময় ঘরে সুখময় সংসার হবে। পৃথার ভ্রুযুগল কুঁচকে এলো। তাদের সংসার কিভাবে হবে? কেন হবে? হুট করেই অপরিচিত মানুষের সাথে বিয়ে হবে তার? কোথা থেকে হুট করে উদয় হলো এই লোক? পৃথা কেমন হাঁসফাঁস করে উঠল, বিভ্রান্তপূর্ণ কণ্ঠে বলল, আমি রাখছি, আপনি আমাকে আর কল করবেন না, সাবধান। কতটুকু বলেই মেয়েটা খট করে কেটে দিল কলটা। তুর্য হাসলো। মেয়েটাকে বিরক্ত এবং বিভ্রান্ত করতে বেশ ভালোই লাগছে তার। তুর্য ভাবলো আবারও কল করবে পৃথাকে, আর একটু বিরক্ত করবে। কিন্তু তার আগেই হন্তদন্ত হয়ে কক্ষে প্রবেশ করলো আরশ। ব্যস্ত কণ্ঠে বলল, স্যার উড়ে এসে গেছি। তুর্য পেছন ফিরে তাকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো। কারা এসে গেছে? আরশ তাড়াহুড়ো শুরু করলো, হড়বড়িয়ে বলল, শাহিদ মির্জা যে আমাদের হাতে বন্দি তা তার দলের লোকেরা জেনে গেছে ইতিমধ্যেই। তার লেজ ধরি রাজশাহী পর্যন্ত পৌঁছে গেছে ওরা। মুহূর্তেই তুর্যের চোখ মুখ শক্ত হয়ে উঠল। গম্ভীর কণ্ঠে সে বলল, সিকিউরিটি বাড়িয়ে দে, যেটাকে যেখানে পাবি তুলে নিবি। একটা গাধার বাচ্চাও যেন রাজশাহীর মাটিতে পড়ে না থাকে। সুদীর্ঘ এক রাত গড়িয়ে সকালের দেখা মিলেছে। রাতের নিস্তব্ধতায় ঘেরা শহরটা আবার ব্যস্ত হয়ে শুরু করেছে ধীরে ধীরে। তবে এই ব্যস্ততার মাঝেই ভয়ঙ্কর রূপ ধারণ করে আজ হামলে পড়েছে কিছু ভয়ঙ্কর শ্রেণীর লোক সমাজে। সচরাচর রাজশাহীর এমন মফস্বল শহরে সন্ত্রাস কিংবা গোলাগুলির মতো ঘটনা দেখা যায় না তেমন। তবে আজ গুলি চলছে, তীব্র বেগে গুলি, চিৎকার চেঁচামেচি এবং জনগণের বাঁচার হাহাকারের ধ্বনি শোনা যাচ্ছে চারিদিকে।
আরুষকে দেখা যাচ্ছে সেই ভিড়পূর্ণ গোলাগুলির স্থানে। কাউকে কল করে সে বলছে কিছু একটা। কিছুটা সময় অতিবাহিত হতেই ভিড় ঠেলে বেরিয়ে এলো পরিপুষ্ট বলিষ্ঠ দেহেই কিছু জনসংখ্যা। তারা বেরিয়েই দুই দলে বিভক্ত হয়ে গেল। অর্ধেক লোক জনগণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার কাজে লেগে পড়ল মুহূর্ত ব্যয় না করে, আর বাকি অর্ধেক নিজেদের নিকট সংরক্ষিত বন্দুক হাতে তুলে পাল্টা গুলি ছুড়ল দুই বৃত্তের ওপর। তুর্য এতক্ষণ গাড়িতে বসে বসে অবলোকন করছিল আশেপাশের পরিস্থিতি। গতরাত রাতেই সে বলেছিল এই দুরবস্থা গাধার বাচ্চাগুলো তুলে নিতে, কিন্তু আহামকগুলো তা পারেনি। ফলস্বরূপ আজ এই গোলাগুলি। শুধুই সাধারণ জনগণের ওপর এই ভোগান্তি নেমে এলো। এতগুলো একটাকে দিয়েও তো যদি কোনো কাজ হয়। তুর্য বিরক্ত হলো ভীষণ। একটু ঝুঁকে পায়ের গোড়ালির কাছ থেকে বের করে আনলো লুকায়িত একখানা বন্দুক। মুখে কালো মাস্ক চাপিয়ে সে বেরিয়ে এলো গাড়ি থেকে। দুর্বৃত্তদের নিশানা করে পরপর দুটো গুলি ছুড়ল। একটা গিয়ে লাগলো একজনের ডান পায়ে, অন্যটা জন্য একজনের হাতে। তুর্য আরেকটা গুলি ছুটতে উদ্যত হতেই পাশ থেকে শোনা গেল অতি পরিচিত কণ্ঠে চিৎকারের ধ্বনি। ছেলেটা কিছুটা চমকালো। পাশ ফিরতেই আবিষ্কার করলো পৃথাকে। মেয়েটা কেমন বড় বড় চোখ করে তাকিয়ে আছে তার পানে। পরনে কলেজের পোশাক আর পিঠে ব্যাগ। মেয়েটা বোধহয় কলেজেই যাচ্ছিল। তুর্য বিচলিত হলো। হাত ধরে রাখা বন্দুকটা লুকিয়ে ফেললো প্যান্টের আড়ালে। পৃথা ভীত হলো বেছায়। এমন কোনো পরিস্থিতিতে এর আগে পড়েনি কখনো। এই যে সত্যিকারের বন্দুক, তাও সে আগে কখনো দেখেনি। তাই তো হুট করে সম্মুখে এত গোলাগুলি, রক্তপাত, আহত, চিৎকার, চেঁচামেচি, লোকজনের ছোটাছুটি দেখে ভীত হয়ে পড়েছে মেয়েটা। তার উপর আবার তার সম্মুখে দাঁড়িয়েই একটা লোক গুলি চালাচ্ছে, কি দক্ষতার সাথে। পৃথার ভীতির মধ্যেই সে লক্ষ্য করলো তার সম্মুখে দাঁড়ানো এতক্ষণের গুলি চালানো লোকটা এগিয়ে আসছে তার পানে। মেয়েটা ভীত হলো আরও। লোকটা তার পানে কেন যাচ্ছে? তাকে গুলি চালাতে দেখে ফেলেছে বলে কি তাকে মেরে দিবে এখন? দিতেই পারে, এদের বিশ্বাস নেই কোনো। পৃথা ভয়ে দুই পা পিছিয়ে গেল। কম্পিত কণ্ঠে বলল, আমাকে মারবেন না প্লিজ, আমার এখনো বিয়ে করা বাকি। আমি মরে গেলে আমার জামাইটা বিয়ের আগে বিধবা হয়ে যাবে। পৃথার কথায় ভ্রু কুচকালো তুর্য। মেয়েটা আবোল তাবোল এসব কি বলছে? মাথা ঠিক আছে তো? তুর্য আরও তড়িঘড়ি করে এগিয়ে গেল পৃথার পানে। পৃথার হাঁটু কাঁপলো ভয়ে। এমনি মাথা ঠিক নেই তার। মৃত্যুর ভয়ে কি থেকে কি বলছে সে নিজেও জানে না। নয়তো সজ্ঞানে থাকলে এমন পরিস্থিতিতে এমন উদ্ভট কথাবার্তা অন্তত তার মুখ দিয়ে বেরোতো না। পৃথা নিজের প্রাণ বাঁচাতে পালাতে চাইল, কিন্তু পারল না। তার আগেই তাকে ধরে ফেলল তুর্য। পৃথার কলিজা কাঁপলো। তার ভাবনা মতে মৃত্যুর সম্মুখে এসে দাঁড়িয়েছে তার। না, আর পারল না। মস্তিষ্কে অতিরিক্ত ভয়, চাপ এবং চিন্তায় মেয়েটা জ্ঞান হারায়। তে সময় নিল না বেশিক্ষণ। ঢলে পড়ল তুর্যের বক্ষে। তুর্য অস্থির হলো। হৃদয়ে ঝড় উঠল। কি হয়েছে তার ছোট্ট বউটার? তুর্য বিচলিত কণ্ঠে ডাকলো বউকে। বলল, পিতা, এই পিতা, কি হয়েছে? চোখ খুলো। পৃথা চোখ খুলল না। তুর্যের অস্থিরতা বাড়ল। যে সে মেয়েটাকে ধরে নিয়ে বসালো গাড়ির ভেতর। অতঃপর নিজের সিটে বসে মেয়েটার মাথা নিল কাঁধে। আলতোভাবে কয়েকটা চাপড় দিল বউয়ের নরম গালে। আবারও ডাকলো, বিথু, এই বিথু। পৃথার হুঁশ নেই কোনো, কথা বলছে না। তুর্য অস্থিরতায় নিজের মুখ থেকে মাস্কটা খুলে ছুঁড়ে মারল গাড়ির পেছনের দিকে। গাড়ির ভেতরে থাকা পানির বোতল থেকে অল্প পানি হাতে নিয়ে ছিটা মারল পৃথার চোখে মুখে। তবুও মেয়েটা চোখ খুলল না। তুর্য ভেজা হাতেই আবারও আলতোভাবে কয়েকটা চাপড় মারল মেয়েটার গালে। ব্যাঘ্র কণ্ঠে শুধালো, কি হয়েছে? কথা বলো তো বউ। ওইদিকে গোলাগুলিও থেমে গেছে ততক্ষণে। তুর্যের লোকেরা দ্বিবৃত্তের পুরো দলটাকে ধরে নিয়েছে, স্থান পরিষ্কার করে দিয়েছে। পরিস্থিতি এখনো সম্পূর্ণ অনুকূলে। কেউ এসে হুট করে বলতে পারবে না এখানে একটু আগে এত বড় গোলাগুলি হয়েছে। আরও শেষে বসলো গাড়ির ড্রাইভিং সিটে। পৃথাকে নিথর হয়ে পড়ে থাকতে দেখেই তুর্যকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, ম্যামের কি হয়েছে স্যার? তুর্য পৃথার পানে দৃষ্টি রেখেই জবাব দিল, গোলাগুলি দেখে ভয় পেয়ে গেছে। থামলো তুর্য। চোখে মুখে শক্ত করে পরক্ষণেই বলল, গাদার বাচ্চাগুলোকে ততক্ষণ পেটাবি যতক্ষণ না জ্ঞান হারায়। আমার বউকে ভয় দেখানো, ওদের পাপের নামই আমি আজ ভুলিয়ে দিব। কথাটা শেষ করেই আবার ব্যস্ত ভঙ্গিতে পানি ছিটিয়ে দিল পৃথার চোখে মুখে। মেয়েটা খানিক বাদেই পিটপিট করে চোখ মেলে তাকালো। সাথে সাথেই উত্তেজিত হয়ে পড়ল। আবার উত্তেজিত কণ্ঠেই বলল,
আমাকে মারবেন না দয়া করে, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুর্য 2 হাতে নিজ বক্ষের সাথে আগলে নিল মেয়েটাকে, আদুরে কণ্ঠে বলল, কেউ মারবে না তোমাকে, আমি আছি তো। পৃথা বোধহয় ভরসা পেল তুর্যের কথায়, উত্তেজনা কমলো কিছুটা। তবে যখনই মেয়েটা আবিষ্কার করলো সে তুর্যের বুকে লেপ্টে রয়েছে, সাথে সাথেই সিটকে দূরে সরে গেল। লাজে গাল দুটো লাল হয়ে গেছে পৃথার। ছি ছি, সে কি এতক্ষণ এই পুরুষের শরীরের সাথে লেপ্টে ছিল? এলোমেলো দৃষ্টি ফেললো পৃথা, আমতা আমতা করে বলল, ওখানে একটা লোক গুলি চালাচ্ছিল তো, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম আর কি। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, মেয়েটা তাকে চেনেনি, চিনলে হয়তো ঝামেলা হতো অনেক। এমনি তাদের সম্পর্ক ঠিক নেই কিছু, তার মধ্যে যদি এই পৃথা কোনো মতে জেনে যায় এই গোলাগুলির মূল সে, তবে আর এই জন্মে বউকে পাওয়া লাগতো না। ভাগ্যিস মাস্ক পরেছিল, এই মাস্কটাই আজ বাঁচিয়ে দিল। রাতের আধারে ছেয়ে গেছে চারপাশটা, চারিদিকে নীরব হতে শুরু করেছে একটু একটু করে। শিকদার বাড়ির সবাই রাতের খাবার খেতে বসেছে ইতিমধ্যে। পৃথা খাবার নিয়ে শুধু বসেই রয়েছে, খাচ্ছে না মোটেও। চোখের সম্মুখে বারবার তার ভেসে উঠছে আজ সারাদিনের ঘটনাগুলো। সারাদিনের স্মৃতিচারণ করতে করতে হঠাৎই মেয়েটার স্মরণ এলো তুর্যের কথা। অমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থেকে ওই লোকটা তাকে বাঁচিয়েছিল। আচ্ছা, এই তুর্য চৌধুরী আসলে কে? কী তার পরিচয়? পৃথা হঠাৎ মনে এলো সেদিন ছেলেটা বলেছিল তার বাবা তুর্যকে চিনতেও পারে। তাই হয়তো তুর্য কলেজে তার বাবার ঠিকানা খুঁজছিল। কিন্তু সে মনে মনে ভুল ধারণায় মজেছিল। তাছাড়া পৃথার নিকটে তুর্য চৌধুরী নামটা পরিচিতই মনে হচ্ছে, তবে কোথায় শুনেছে মনে করতে পারছে না ঠিক। পৃথা চোখ তুলে তাকালো বাবার পানে, উৎসুক হয়ে ডাকলো, বাবা। পলাশ শিকদার খেতে খেতে জবাব দিল। কিছু বলবে? পৃথা কোনো ভনিতা ছাড়াই সরাসরি প্রশ্ন করলো, তোর যে